দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। অস্ত্র ভান্ডার সমৃদ্ধকরণ ঘিরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড়। মস্কোর পরমাণু নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনে বেড়েছে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি। রাশিয়ায় ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বাড়ায় আতঙ্কে নর্ডিক দেশগুলো। নাগরিকদের সতর্ক করতে চালানো হচ্ছে প্রচারণা। খাবার পানি মজুদের পরামর্শ সুইডিশ সরকারের। আবারও গাজার কামাল আদওয়ান হাসপাতালে তাণ্ডব চালালো ইসরায়েল। হামাসকে আর উপত্যকা শাসন করতে দেয়া হবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর। দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছি আমি শাওন দত্ত। অস্ত্র ভান্ডার সমৃদ্ধকরণকে ঘিরে নতুন মোড় নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বাড়ছে পরমাণু যুদ্ধ বেঁধে যাবার শঙ্কাও। ফ্রন্ট লাইনে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি চলছে হুমকি ধামকি। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পর এবার রণক্ষেত্রে পিছিয়ে পড়া কিয়েভকে অ্যান্টি পার্সোনাল ল্যান্ড মাইন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। রুশ অগ্রযাত্রা ঠেকাতে অস্ত্রশস্ত্র সরবরাহ করে যাচ্ছে ইউরোপীয় মিত্ররাও। সামরিক শক্তিমত্তায় একাই 100 রাশিয়ার পাশেও আছে ইরান, উত্তর কোরিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলে দুর্বার গতিতে এগিয়ে চলছে রাশিয়া। দখলে নিয়েছে দোনেৎস্কের আরও একটি গ্রাম। রুশ বাহিনীকে ঠেকাতে মরিয়া কিয়েভকে সামরিক সমর্থন দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন মিসাইল ATACMS ব্যবহারের অনুমতি মিলতে না মিলতেই রণক্ষেত্রে এই অস্ত্রের ব্যবহার শুরু করেছে ইউক্রেন। রাশিয়ার ব্রায়ানস্কে আঘাত করেছে 8টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এর মধ্যে 5টি অবশ্য ভূপাতিতের দাবি করেছে মস্কো। অ্যান্টি ট্যাঙ্ক মাইন বহু আগেই দিয়েছে। এবার কিয়েভকে অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। সব মিলিয়ে যে কোনো মূল্যে যুদ্ধ জয়ে আত্মবিশ্বাসী ভলোদিমির জেলেনস্কি। আমাদের দূরপাল্লায় হামলার সক্ষমতা রয়েছে। কেবল নিজেদের উৎপাদিত নেপচুন নয়, এখন আমাদের ATACMSও আছে এবং আমরা সবগুলো ব্যবহার করব। ইউক্রেন আর মিত্রদের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। পরমাণু নীতিতে পরিবর্তনের পাশাপাশি যুদ্ধ নতুন মোড় নিচ্ছে বলেও সতর্কবার্তা দিয়েছে ক্রেমলিন। কিয়েভ যে যুদ্ধের পরিধি বাড়াতে চায় এটা নিঃসন্দেহে তার ইঙ্গিত। আমরা এটিকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সমষ্টিগত যুদ্ধ হিসেবে দেখছি এবং সেই অনুযায়ী জবাব দেয়া হবে। রণক্ষেত্রের তথ্য সংগ্রহকারী সংস্থা ISW এর রেকর্ড বলছে, গত বছরের তুলনায় চলতি বছর ইউক্রেনের 6 গুণ বেশি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া। 1 সেপ্টেম্বর থেকে 3 নভেম্বরের মধ্যেই দখলে নিয়েছে 1000 বর্গ কিলোমিটার এলাকা। এই গতিতে এগুলে খুব শিগগিরই পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে হতে পারে ইউক্রেনকে, এমন ধারণা অনেক বিশ্লেষকের। আর তা ঠেকাতে বিদায় বেলায়ও ব্যাপক তৎপর জো বাইডেন প্রশাসন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। পরিবর্তিত নীতি অনুযায়ী এখন রুশ ভূখণ্ডে প্রচলিত অস্ত্র দিয়ে হামলা হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। এমনকি মিত্র দেশের উপর হামলাকেও বিবেচনা করা হবে রুশ সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে। ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলায় দূরপাল্লার মার্কিন মিসাইল ব্যবহারের অনুমতির 2 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন করল ক্রেমলিন। নীতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিয়ে গেল রোববার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের জেরে নিজেদের পরমাণু নীতিতে অবিশ্বাস্য পরিবর্তন আনল মস্কো। পরিমার্জিত এই নীতিতে থাকছে এমন কিছু শর্ত যার অধীনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিবেচনা করবে রাশিয়া। বলা হচ্ছে, পরমাণু অস্ত্র নেই এমন কোনো দেশও যদি কোনো পারমাণবিক রাষ্ট্রের সমর্থনে হামলা চালায় তবে তা যৌথ হামলা হিসেবে বিবেচনা করবে রাশিয়া। মিত্র দেশগুলোর ওপর আগ্রাসন থামাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রয়েছে রাশিয়ার। এটি নীতিতেও উল্লেখ করা হয়েছে। পারমাণবিক রাষ্ট্রের সমর্থন নিয়ে কোনো অপারমাণবিক রাষ্ট্র রুশ ফেডারেশনে হামলা করলে তা যৌথ হামলা হিসেবেই বিবেচনা করা হবে।
পরিবর্তিত নীতিতে পারমাণবিক অস্ত্র ছাড়াও প্রচলিত যে কোনো ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন দিয়ে রুশ ভূখণ্ডে হামলা করলেও হামলাকারীর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া। বেলারুশ কিংবা মিত্র যে কোনো দেশের উপর হামলাকেও রাশিয়ান সার্বভৌমত্বে আঘাত হিসেবেই দেখবে মস্কো। বর্তমান পরিস্থিতির আলোকে আমাদের নীতিগুলো সামঞ্জস্যপূর্ণ রাখতে সিদ্ধান্তটি জরুরি ছিল। রাশিয়া সবসময়ই পারমাণবিক অস্ত্রকে প্রতিরোধের মাধ্যম হিসেবেই দেখে। পারমাণবিক হুমকি কমাতে এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের উত্তেজনা দমাতে মস্কো সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রুশ ফেডারেশন ও তার মিত্রদের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ নিতেই এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, জোটভুক্ত কোনো দেশ যদি রাশিয়ায় হামলা করে তাহলে সেটিকে সমগ্র জোটের হামলা হিসেবে বিবেচনা করবে পুতিন প্রশাসন। গেল সেপ্টেম্বরে পরমাণু নীতিতে পরিবর্তন আনার প্রস্তাব ওঠে রাশিয়ায়। প্রায় 2 মাস পর ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিনে এর অনুমোদন দিল ক্রেমলিন। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ATACMS মিসাইল কতটা ভয়ঙ্কর? 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। বলা হচ্ছে কৌশলী গতিপথের কারণে এটি প্রতিহত করাও বেশ কঠিন। 2 ধরনের ওয়ারহেড দিয়ে হামলা চালাতে পারে মিসাইলটি। যদিও বিশ্লেষকরা বলছেন রুশ ভূখণ্ডে এই ক্ষেপণাস্ত্র ছুড়ে চলমান যুদ্ধে বড় কোনো সফলতা অর্জন করতে পারবে না ইউক্রেন। ইউক্রেনকে যেসব অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তার মধ্যে অন্যতম দ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS। রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এখন আলোচনায় এর সক্ষমতা। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এটি। উৎক্ষেপণের প্রয়োজন M270 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম অথবা হাইমার্স সলিড রকেট প্রোপোল্যান্ট চালিত। প্রতিটি ATACMS তৈরিতে খরচ $15 লাখ মার্কিন ডলার। ক্ষেপণাস্ত্রটি প্রথমে সোজা বায়ুমণ্ডলের উপর উঠে যায়, এরপর বড় বাঁক নিয়ে ছুটে যায় লক্ষ্যবস্তুর দিকে। এমন কৌশলী গতিপথের কারণে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা বেশ কঠিন। 2 ধরনের ওয়ারহেড দিয়ে হামলা চালাতে পারে আলোচিত ক্ষেপণাস্ত্রটি। একসাথে বিপুল সংখ্যক বোমা নিয়ে তৈরি ওয়ারহেড দিয়ে বিশাল এলাকায় চালাতে পারে ধ্বংসযজ্ঞ। পাশাপাশি 225 কেজি ওজনের একটি বোমা দিয়েও চালানো যায় হামলা। 1991 সালে উপসাগরীয় যুদ্ধে প্রথমবার ব্যবহার করা হয়েছিল ATACMS। অবশ্য বিশ্লেষকরা বলছেন রুশ ভূখণ্ডে এই ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুমতি ইউক্রেনকে খুব বেশি সুবিধা দেবে না। এখন যে পরিমাণ ATACMS আছে দেশটির, তা দিয়ে যুদ্ধের মোড় ঘোরানোর মতো পরিস্থিতি তৈরি করা সম্ভব নয়। রাশিয়ার অভ্যন্তরে সাপ্লাই লাইন ও সেনাবাহিনীর যদি যথেষ্ট ক্ষতি করা যায় তবে এটি যুদ্ধে বড় পার্থক্য করে তুলতে পারে। এই সিদ্ধান্ত ইউক্রেনকে বড় ধরনের স্বস্তি দিচ্ছে তা ঠিক, তবে তাদের কাছে যে পরিমাণ ATACMS রয়েছে তা দিয়ে রাশিয়ার গুরুতর ক্ষতি করা সম্ভব নয়। কাজেই আমার মনে হয় না এটি যুদ্ধে গেম চেঞ্জার হতে পারবে। বলা হচ্ছে ইউক্রেন বিপুল সংখ্যক ATACMS পেলে পুতিন প্রশাসনকে চাপে ফেলা সম্ভব। যদিও ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে যাওয়ার পর বাইডেন প্রশাসনের নেয়া এই সিদ্ধান্ত বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নিজেদের সুরক্ষা নিশ্চিতে অবশ্যই সতর্কতামূলক পদক্ষেপ নেবে রাশিয়া, আর তা পর্যবেক্ষণ করতে হবে ন্যাটোকে। এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। G20 সম্মেলনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন সম্প্রতি যে অস্ত্র ব্যবহার করেছে তা বুঝিয়ে দিয়েছে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে এবং কোন দিকে যাচ্ছে। এটা ইতিবাচক কিছু নয় বলে জানান এরদোগান। মস্কোর পরমাণু হামলার হুমকি নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, আত্মরক্ষায় ব্যবস্থা নেওয়ার সক্ষমতা আছে রাশিয়ার। মস্কোর অবস্থান ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত ন্যাটোর, এমন মন্তব্য করেন। রাশিয়া ও ইউক্রেন 2 দেশের সাথেই সুসম্পর্ক রক্ষার কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। উত্তেজনা নিরসনে শান্তির আহ্বান জানান 2 পক্ষকে। সবকিছুর আগে নিজেদের সুরক্ষায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থার সক্ষমতা আছে রাশিয়ার। নেটো সদস্য হিসেবে আমাদেরও নিজেদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়া উচিত। রাশিয়াও আমাদের প্রতিবেশী, ইউক্রেনও। এই মুহূর্তে 2 পক্ষের সাথেই দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে হবে আমাদের।
রাশিয়া পরমাণু নীতিতে পরিবর্তন আনার পর আলোচনায় দেশটির পারমাণবিক সক্ষমতা। ভ্লাদিমির পুতিনের ভান্ডারে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে? ৫,৫০০-এর বেশি নিউক্লিয়ার ওয়ারহেডের মালিক দেশটি, যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। এর মধ্যে অবশ্য সবগুলো ব্যবহার উপযোগী নয়। বিশেষজ্ঞরা বলছেন ছোট একটি পারমাণবিক অস্ত্র গোটা একটি এলাকা ধ্বংস করে দিতে সক্ষম। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা দেখেছে বিশ্ব। এরপর থেকেই যে কোনো যুদ্ধে এই অস্ত্রের ব্যবহার বন্ধে একের পর এক চুক্তি হয়েছে। তবে পুরোপুরি বন্ধ করা যায়নি বিধ্বংসী মারণাস্ত্রটি ব্যবহারের ঝুঁকি। নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তি দেশগুলোই ভান্ডারে মজুত রেখেছে শত শত পারমাণবিক অস্ত্র। বিশ্বের মাত্র 9টি দেশের কাছে রয়েছে পরমাণু অস্ত্র। এর বাইরে ইরানের কাছে বিধ্বংসী এই অস্ত্র থাকার অভিযোগ উঠলেও দেশটি সেটি স্বীকার করে না। আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের হিসাব দেয় না কোনো দেশ। তবে ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্টের দাবি, বর্তমানে ৫,৫৮০ নিউক্লিয়ার ওয়ারহেডের মালিক রাশিয়া, যা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। বিশ্বের মোট পরমাণু অস্ত্রের সিংহভাগই এই দুই দেশের কাছে। রাশিয়ার ভান্ডারের সব পরমাণু অস্ত্রই অবশ্য ব্যবহার উপযোগী নয়। এর মধ্যে প্রায় ১২০০ ওয়ারহেডই মেয়াদ উত্তীর্ণ, আর বাকিগুলোর মধ্যে ১,৭০০ ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন সাবমেরিনে মোতায়েন করা হয়েছে। এগুলি মূলত সক্রিয়, বাদবাকিগুলো মজুত রয়েছে অস্ত্র গুদামে। ভূমি, সাবমেরিন কিংবা আকাশ, ৩ জায়গা থেকে নিক্ষেপযোগ্য নিউক্লিয়ার মিসাইল রয়েছে রাশিয়ার ভান্ডারে। তথ্য বলছে মোট ১৩ ধরনের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মালিক মস্কো। এক একটি ক্ষেপণাস্ত্র ১০,০০০ থেকে ১৬,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। প্রকারভেদে একটি নিউক্লিয়ার ওয়ারহেড ১,০০০ কিলোটন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। একটি পারমাণবিক বোমা অন্তত ২ কিলোমিটার এলাকা পুরোপুরি ধ্বংস করতে সক্ষম। ক্ষয়ক্ষতির চিহ্ন রাখতে পারে ৮ কিলোমিটার পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় যে বোমাটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে বিস্ফোরক ছিল মাত্র ১৫ কিলোটন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হামলার আশঙ্কায় ইউক্রেনে বন্ধ হলো যুক্তরাষ্ট্রের দূতাবাস। বুধবার সামাজিক মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে মার্কিন স্টেট কনসুলার বিষয়ক মন্ত্রণালয়। পোস্টে জানানো হয়, দূতাবাসের উপর বিমান হামলা হতে পারে এমন খবর পেয়েছে মার্কিন গোয়েন্দা বিভাগ। হতাহত এড়াতে তাই বন্ধ ঘোষণা করা হচ্ছে কার্যক্রম। দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। যে কোনো মুহূর্তে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে তাদের। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, রাশিয়ায় যুক্তরাষ্ট্রের দেয়া ATACMS মিসাইল ব্যবহার করে হামলার জেরে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির উত্তাপে আতঙ্ক ছড়িয়েছে নর্ডিক দেশগুলোই। যুদ্ধ ছড়াতে পারে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্কেও করা হচ্ছে এমন শঙ্কা। নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। জনসাধারণকে অন্তত ৩ দিনের খাবার পানি মজুত করে রাখার পরামর্শ দিয়েছে রাশিয়ার সাথে দীর্ঘ ১৫ কিলোমিটার সীমান্তের দেশ সুইডেনের সরকার। যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় করণীয় প্রচার করা হচ্ছে অন্য দেশগুলোতেও। মার্কিন নির্বাচনের পর ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগেই যেন একটা দফা রফা করে ফেলতে চাইছে দুপক্ষই। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রতিবেশী নর্ডিক দেশগুলোতে ছড়িয়েছে আতঙ্ক। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে নানা পদক্ষেপ নিয়ে রাখছে দেশগুলো। সোমবার নাগরিকদের মাঝে ইন কেস অফ ক্রাইসিস অর ওয়ার নামের ৩০ পৃষ্ঠার একটি বুকলেট বিতরণ করেছে সুইডিশ সরকার। পরামর্শ দিয়েছে অন্তত ৩ দিনের জন্য প্রয়োজনীয় খাবার ও পানি মজুত করে রাখার। ব্যাপারটা এমন নয় যে সুইডেনের যুদ্ধ বাঁধবেই, কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সে আশঙ্কা আবার একেবারে উড়িয়েও দেওয়া যায় না। খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন। জনগণকেও সেই প্রস্তুতিতে অন্তর্ভুক্ত করা উচিত। এমনকি শঙ্কা করা হচ্ছে পরমাণু হামলারও। পরমাণু যুদ্ধের শঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া উচিত নয়। রাশিয়া যে শুধু পারমাণবিক অস্ত্রের কথা বলে তা নয়, মাঝে মাঝে তো হুমকিও দিয়ে বসে। সেই দৃষ্টিভঙ্গি ও মানসিক প্রস্তুতি নিয়ে রাখাটাও জরুরি। মস্কোর সাথে সুসম্পর্ক থাকার পরও আমরা মনে করছি যে কোনো বড় সংঘাতের জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন। চলতি বছরই নিজ দেশে যুদ্ধ বেঁধে যাওয়ার ব্যাপারে অবশ্য আগে থেকেই সতর্ক করেছিলেন সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রী। জোর দিয়েছিলেন প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির উপরও।
এর আগে 2018 আর 22 সালে এমন বুকলেট বিতরণ করেছিল সুইডিশ সরকার। রাশিয়ার সাথে দীর্ঘ 15 কিলোমিটার সীমান্ত রয়েছে সুইডেনের। সুইডেন ছাড়াও যুদ্ধকালীন সতর্কতা বিষয়ক প্রচারণা চলছে ফিনল্যান্ড, নরওয়ে ও ডেনমার্কে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। আবারও ইসরায়েলি আগ্রাসনের টার্গেট গাজার হাসপাতালে। উত্তর গাজায় কামাল আদওয়ান হাসপাতালে নৃশংস তাণ্ডব চালিয়েছে আইডিএফ এর সেনারা। দফায় দফায় করা হয়েছে বোমা বর্ষণ। ইসরায়েলি হামলায় দশমবারের মতো বিধ্বস্ত হয়েছে হাসপাতালের পানির লাইন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসা সরঞ্জাম লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। মুমূর্ষু রোগীদের জীবন হুমকির মুখে পড়ে গেছে ইসরায়েলি বর্বরতায়। এদিকে উপত্যকা জুড়ে বেসামরিকদের লক্ষ্য করে চলছে এই বিমান থেকে হামলা। গেল 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 50 জনের, আহত শতাধিক। 1 বছরের বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে মোট প্রাণহানি 44,000 ছুঁই। আহত হয়েছেন 1 লাখের বেশি ফিলিস্তিনি। এদিকে লেবাননেও চলছে ইসরায়েলি নৃশংসতা। 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 40 জনের। হামাসকে আর গাজা শাসন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার বিধ্বস্ত গাজা উপত্যকায় গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে তার দেশ। গাজায় বর্বরতা চালানো ইসরায়েলি সেনাদের প্রশংসাও করেন তিনি। নেতানিয়াহু বলেন, জিম্মিদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি জিম্মিদের তথ্য দিলে প্রত্যেক জিম্মির জন্য $5 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন নতুন প্রতিরক্ষা মন্ত্রী, ইসরায়েল কালস ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। আমাদের কমান্ডার ও সেনারা এখানে অসাধারণ কাজ করছে। উপত্যকার সব অংশে আমাদের লক্ষ্য অর্জনের পথে তারা চমৎকার ফলাফল অর্জন করেছে। হামাস আর গাজা শাসন করবে না। আমরা তাদের সামরিক সক্ষমতাকে ধ্বংস করেছি। আমরা আমাদের জিম্মি উদ্ধারেরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। একসাথে স্পেস এক্স থেকে মহাকাশে রকেট উৎক্ষেপণ দেখলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্ক। মঙ্গলবার টেক্সাসের ব্রাউন্সভিলেতে স্পেস এক্সের হেডকোয়ার্টার উৎক্ষেপণ করা হয় স্টারশিপ রকেটের 6ষ্ঠ টেস্ট ফ্লাইট। 60তম প্রেসিডেন্ট নির্বাচনের শুরু থেকে ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে ছিলেন এলন মাস্ক। খরচ করেছেন প্রায় $11,90,00,000। ভোট আদায়ে নিজেই বের করেছেন নানা কৌশল। মাস্কের স্টারশিপ উৎক্ষেপণ কার্যক্রমে ট্রাম্পের উপস্থিতি দুজনের মধ্যে গভীর সখ্যতারই ইঙ্গিত বলছেন অনেকে। ট্রাম্প প্রশাসনেও জায়গা করে নিয়েছেন টেক বিলিয়নিয়ার এলন মাস্ক। অভিবাসীদের সুরক্ষায় বিশেষ অধ্যাদেশ জারি করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সিটি কাউন্সিল। মঙ্গলবার পাস হয় স্যাংচুয়ারি সিটি অর্ডিন্যান্স। শহরটিতে বসবাসরত অভিবাসীদের সুরক্ষার লক্ষ্যে উত্থাপিত বিলে বেনামে ভোট দেন কাউন্সিলের সদস্যরা। এর আওতায় কেন্দ্রীয় অভিবাসন আইন প্রয়োগে লস অ্যাঞ্জেলসের সম্পদ বা কোনো কর্মীকে ব্যবহার করা যাবে না। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জনবহুল শহর লস অ্যাঞ্জেলসে প্রায় 13 লাখ অভিবাসীর বসবাস। সিটি কাউন্সিলের মতে শহরের মোট জনসংখ্যার প্রায় 1/3 অভিবাসী। এদের মধ্যে কতজন বৈধ তা নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসীদের ফেরত পাঠানোর হুমকির জেরে অনুমোদন দেওয়া হয়েছে এই অর্ডিন্যান্স। বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারে দেশটির 11টি অঙ্গরাজ্য। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।